প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনার সংকটকালীন মুহূর্তে যে যেখানে আছো, আশা করছি আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। দুর্গাহাটা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আল আমিন শেখ, প্রভাষক, ইতিহাস বিভাগ। আজকের ক্লাসটি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের সাথে আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে। তাহলে প্রথম অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচিত হয়েছে, আমরা সেই আলোচিত বিষয়ের শিরোনামটি দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে শিল্প বিপ্লব সম্পর্কে, অর্থাৎ প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়ের শিরোনামটি হচ্ছে শিল্প বিপ্লব। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখব সে বিষয়গুলো হচ্ছে প্রাক শিল্প বিপ্লব, ইংল্যান্ডে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা, শিল্প বিপ্লবের কারণ এবং শিল্প বিপ্লবের ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতির আবিষ্কার সেগুলোর পরিচয় এবং আবিষ্কারকদের সম্পর্কে আমরা শিখব। শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা কেমন হয়েছিল সে বিষয়টা আমরা এখান থেকে শিখব এবং শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে এর প্রভাব এবং ফলাফল সেটা শিখব এবং সর্বশেষ যে বিষয়ে আমরা শিখব উপনিবেশিক শাসনের সূচনা। প্রথম অধ্যায়টি আলোচনার সুবিধার্থে 15টি পিরিয়ডে ভাগ করা হয়েছে। আজকে আমাদের আলোচনার নির্ধারিত বিষয় হচ্ছে প্রাক শিল্প বিপ্লব, ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা মোবাইল স্ক্রিনে, ল্যাপটপ অথবা তোমাদের ডেস্কটপ মনিটরে আমার এই ক্লাসটি দেখছো, তোমাদের জ্ঞাতার্থে বলছি আজকের ক্লাসে পূর্ণ মনোযোগী এবং পূর্ব প্রস্তুতি স্বরূপ তোমাদের হাতের কাছে অবশ্যই তোমাদের বোর্ড বই, খাতা এবং কলম নিয়ে বসবে, কারণ আলোচনার সময় এমন কিছু তথ্য আসতে পারে যে তথ্যগুলো তোমাদের বইয়ে আন্ডারলাইন অথবা খাতায় লিখে রাখার প্রয়োজন হতে পারে বা লিখে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পূর্ব প্রস্তুতি নিয়েই আজকে ক্লাসটি দেখছো, তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে প্রাক শিল্প বিপ্লব, ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থা, অর্থাৎ ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা। তবে তার আগে শিল্প বিপ্লব সম্পর্কে তোমাদের একটু সংক্ষিপ্ত ধারণা রাখতে হবে। আমরা জানি শিল্প, অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির ক্ষেত্রে যদি রাতারাতি আমূল কোনো পরিবর্তন হয় তখন তাকে বলা হয় বিপ্লব। ঠিক এরকম 18 শতকে ইংল্যান্ডে যন্ত্রকৌশলের ব্যাপক ব্যবহার এবং সমাজতান্ত্রিক অর্থনীতির বিকাশের ফলে তারা কুটির শিল্পের পরিবর্তে কারখানায় ব্যাপকভাবে শিল্প পণ্যের উৎপাদন শুরু করে, যাতে করে ইংল্যান্ড সারা বিশ্বের কাছে শিল্প পণ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়ে পড়ে। ইংল্যান্ডের শিল্প পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই অপ্রত্যাশিত বৈপ্লবিক পরিবর্তনই ইতিহাসে শিল্প বিপ্লব বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার জন্য আমি আরও একবার রিপিট করছি যে 18 শতকে ইংল্যান্ডে যন্ত্রকৌশলের ব্যাপক ব্যবহার এবং সমাজতান্ত্রিক অর্থনীতির বিকাশের ফলে তারা কি করেছিল, কুটির শিল্পের পরিবর্তে কারখানায় ব্যাপকভাবে শিল্প পণ্যের উৎপাদন শুরু করে। আর এই শিল্প পণ্য উৎপাদনের ফলে ইংল্যান্ড তখন সারা বিশ্বের কাছে শিল্প পণ্য উৎপাদনের কারখানা হিসাবে আখ্যায়িত হতে থাকে। আর ইংল্যান্ডের শিল্পপণ্য ক্ষেত্রে এই অপ্রত্যাশিত বৈপ্লবিক পরিবর্তনটাই ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। ইউরোপের যে সমস্ত দেশগুলো রয়েছে তার মধ্যে ইংল্যান্ডই প্রথম দেশ যে দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়। 18 শতকে ইংল্যান্ডে শিল্প পণ্য উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন আধুনিক যন্ত্রপাতির উদ্ভাবন এবং সেগুলো প্রয়োগের ফলে উৎপাদনের ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন ঘটতে থাকে, অর্থনীতিবিদগণ এই পরিবর্তনের ধারাবাহিকতায় শিল্প বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি, যার জন্ম 1852 এবং মৃত্যু 1883 খ্রিস্টাব্দে, তিনি সর্বপ্রথম শিল্প বিপ্লব ধারণাটি ব্যবহার করেন। শিল্প বিপ্লব সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীগণ শিল্প বিপ্লব বলতে তারা বুঝিয়েছেন, শিল্প বিপ্লব বলতে শুধুমাত্র পণ্য উৎপাদন এবং বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের কথাই শুধু তারা বলেননি, তারা বলেছেন নতুন সামাজিক জীবন,
তথা আধুনিক জ্ঞান, বিজ্ঞান নির্ভর মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির প্রসারের ক্ষেত্রেও শিল্প বিপ্লবের ধারণাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। ফলে 18 শতকে ইংল্যান্ডে সূচিত শিল্প বিপ্লবে সারা বিশ্বে যখন আধুনিকতার সূত্রপাত হয়, সেখানে শিল্প বিপ্লব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানার চেষ্টা করব প্রাক শিল্প বিপ্লব ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা। শিল্প বিপ্লব শুরুর আগে ব্রিটেনের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, তবে 5 থেকে 15 শতক পর্যন্ত ব্রিটেনের কৃষি অর্থনীতি ছিল বেশ অনুন্নত এবং নাজুক। এই সময়ে ব্রিটিশ কৃষি ব্যবস্থাতে মধ্যযুগীয় ম্যানর প্রথা কার্যকর ছিল। সাধারণত প্রতিটি গ্রামে সমস্ত জমিনে একটি ম্যানর গড়ে উঠত। নিজেদের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রাখার মাধ্যমে চাষাবাদ করা হতো। অতিরিক্ত উৎপাদন করে অন্যত্র সেটা রপ্তানি করা তথা বাজার সৃষ্টি করার এই সমস্ত কোনো ধারণা তখন তাদের মধ্যে ছিল না। মূলত খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারা সকলের একমাত্র লক্ষ্য ছিল। ইতিহাস যেটা বলছে যে লোহা, ইস্পাতের মতো বিভিন্ন রকম সামগ্রীর জন্য গ্রামগুলো নির্ভরত ছিল শহরগুলোর উপর। ম্যানরে টাকার প্রচলন ছিল না বলে ফলে সরাসরি বিনিময় প্রথা ছিল। ম্যানরগুলোতে জমিদারদের কর্তৃত্ব ছিল, কিন্তু স্বাধীন কৃষকদের কাছে কিছু কিছু জমি চাষের জন্য ছিল, আর বাকি জমি ভূমিহীন এবং ভূমিদাসদের মাধ্যমে চাষাবাদ করানো হতো। তবে সমগ্র 1400 শতক জুড়ে তোমার ইংল্যান্ডে দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দিয়েছিল। ফলে 15 শতকে ম্যানর প্রথা ভেঙে যায়, আর এর ফলে কৃষি অর্থনীতি বড় ধরনের সংকটে পড়ে। 16 শতকে ব্রিটেনের কৃষি ব্যবস্থায় মৌলিক বেশ কিছু পরিবর্তন ঘটে, যে পরিবর্তনগুলো তাদের শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করেছিল। যেমন ছোট আকারের বাদ দিয়ে চাষাবাদ শুরু করা হয়, নিজেদের ছড়ানো ছিটানো জমিগুলো পারস্পরিক বিনিময়ের মাধ্যমে একত্রিত করা হয়। এর ফলে কি হয়েছিল? এর ফলে কৃষি পণ্য উৎপাদন ছাড়াও ভেড়া চড়ানোর জমি পাওয়া যায় এবং বাণিজ্যিক শস্য চাষ শুরু হয়। কৃষি অর্থনীতি বাজারমুখী হয়ে ওঠে। এর ফলে কৃষি পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ বৃদ্ধি প্রতিযোগিতারও সৃষ্টি হয়। আর জমিগুলো দ্রুত চাষাবাদের আওতায় চলে আসার কারণে কৃষির ক্ষেত্রে এক ধরনের বিপ্লব সংগঠিত হয় এবং সেটাকেই কৃষি বিপ্লব বলা হয়। বলা হচ্ছে 16 শতক থেকে এই বিপ্লব ব্রিটেনের কৃষি অর্থনীতির ভিত্তিকে মজবুত করতে থাকে, যা পরবর্তীতে শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনেকটা পথ সুগম করেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে প্রাক শিল্প বিপ্লব ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে প্রাক শিল্প বিপ্লব ইংল্যান্ড তথা ব্রিটেনের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, কিন্তু প্রথম দিকে কৃষি ব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল। পরবর্তীতে ধীরে ধীরে কৃষি ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য তাদের ভিতর এক ধরনের ঐক্য বা একটা ইউনিটি তৈরি হয়, যেগুলোর মাধ্যমে তারা বিনিময় করে ছড়িয়ে ছিটানো থাকা জমিগুলো একত্রিত করে এবং একত্রিত করে একটা পরিকল্পনার মাধ্যমে সেই জমিগুলোতে চাষাবাদ শুরু করে। তারা চাষাবাদের ক্ষেত্রে কিছু একদম মৌলিক কিছু পরিবর্তন করেছিলেন, যে পরিবর্তনগুলো ব্রিটেনের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিল এবং সেই কৃষি বিপ্লবই ইংল্যান্ডের অর্থনীতিকে শিল্প বিপ্লবের দিকে ধাবিত করেছিল। তো প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা প্রাক শিল্প বিপ্লব ব্রিটেনের সামাজিক অবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে জানার চেষ্টা করি। ব্রিটেনের সামন্তবাদী সমাজ ব্যবস্থা ছিল। বেশিরভাগ লোক তারা গ্রাম অঞ্চলে বসবাস করত, কেননা যেহেতু তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি, আর কৃষির ক্ষেত্রগুলো গ্রামে থাকায় গ্রামে বেশিরভাগ লোক বাস করত। দেখা গেছে যে 5 ভাগের প্রায় 4 ভাগ লোকই তারা গ্রামে বাস করত এবং অধিকাংশ জমির কর্তৃত্ব ছিল কিন্তু জমিদারদের। তবে কিছু সংখ্যক জমি কিছু স্বাধীন কৃষকদের হাতে ন্যস্ত ছিল, আর বাদবাকি জমিগুলো কিন্তু তারা কি করতো, ভূমিহীন এবং দাসদের দ্বারা চাষ করে নিত। তবে একটা সময় এই সমস্ত ভূমিহীন কৃষক এবং দাসরা তারা কাজের সন্ধান অর্থাৎ জীবিকার সন্ধানে তারা শহরের দিকে চলে আসে এবং শহরে চলে আসলেও সে সময় কিন্তু জনসংখ্যা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ খুব একটা বেশি ছিল না। এবং আমরা দেখলাম যে ব্রিটেনের সমাজ ব্যবস্থায় কিন্তু একটা উঁচু নিচু অর্থাৎ ধনী গ্রুপের একটা বৈষম্য ছিল, অর্থাৎ বিস্তর ধরনের সামাজিক বৈষম্য ছিল, যে বৈষম্যকে 2 শ্রেণীর মানুষকে 2 ধরনের জীবন জীবিকার সাথে পরিচিত করেছিল। আমরা দেখেছি যে অভিজাত শ্রেণী, বিশেষ করে ডাক্তার, উকিল,
উকিল, ধনী ব্যবসায়ী, এই অভিজাত শ্রেণীরা কিন্তু একটা বিলাসবহুল জীবনযাপন করত। আর এই সামাজিক বৈষম্যের কারণেই ইংল্যান্ডে তখন জনগোষ্ঠীর মধ্যে সে ধরনের কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠেনি বা জাতীয় ঐক্য সংগঠিত হয়নি। কিন্তু শিল্প বিপ্লবের সূত্রপাত হলে বা সেই ধারাবাহিকতায় ব্রিটেনের জনগোষ্ঠীর মধ্যে একটা সামাজিক বন্ধনের নতুন ক্ষেত্র তৈরি হয়, যেটা ব্রিটেনের জাতিগোষ্ঠীর মধ্যে সমৃদ্ধ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নিই প্রাক শিল্প বিপ্লব ব্রিটেনের রাজনৈতিক অবস্থা। ব্রিটেনের শিল্প বিপ্লব শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক বিষয় ছিল অপেক্ষাকৃত অগ্রসর অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা। 1640 থেকে 1648 সালের গৃহযুদ্ধ শেষে ইংল্যান্ড 1688 সালে গৌরবময় বিপ্লব নামে খ্যাত সাংবিধানিক ব্যবস্থা চালু করে। ব্রিটেন অতীতে নানা যুদ্ধে জড়ালেও সেগুলো সংগঠিত হয়েছিল ব্রিটেনের বাইরে, ফলে ইংল্যান্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অধিকন্তু ব্রিটেনই ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জাতি ছিল, যে কারণে ইংল্যান্ড সে সময়কার শক্তিশালী দেশ বলে পরিচিতি লাভ করতে সক্ষম হয়। যেমন ফ্রান্সের রাজতন্ত্র তখনও ব্রিটেনের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার পর্যায়ে তারা আসতে পারেনি। অন্যদিকে জার্মান ভূখণ্ড ছিল ছিন্ন ভিন্ন শাসনে বিভক্ত। ইংল্যান্ডে সংসদ এবং রাজনৈতিক সংগঠন ধীরে ধীরে একটা রাজনৈতিক প্রক্রিয়া সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শুরু করে। অন্যদিকে ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে 18 শতক থেকে তেমন কোনো সংকট না থাকায় দেশের সরকার এবং বিকাশমান শ্রেণীগোষ্ঠীসমূহ নতুন অর্থনৈতিক বৈশিষ্ট্য, শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পরিপূর্ণ ক্ষেত্র তৈরি প্রশস্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, এইটাই ছিল ব্রিটেনের প্রাক শিল্প বিপ্লব রাজনৈতিক অবস্থা। এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে একটি দেশে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় অপরিহার্য শর্ত রয়েছে, যে শর্তগুলো পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই শর্তগুলো যদি পূরণ করা যায় তাহলে সে দেশে শিল্প বিপ্লব অবধারিত। ঠিক ইংল্যান্ডও কিন্তু তাদের শিল্প বিপ্লব সংগঠনের জন্য এই সমস্ত শর্তগুলো পূরণ করেছিল। তাহলে চলো আমরা এই শর্তগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। শর্তগুলো কি? তো প্রথম শর্ত হচ্ছে কৃষি উদ্বৃত্ত, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা বা ঐক্য প্রতিষ্ঠা। কারণ ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় রানী এলিজাবেথ ইংল্যান্ডে তখন ধর্ম নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধান এবং ধর্মীয় হানাহানি তিনি বন্ধ করেন। অর্থাৎ রাষ্ট্র সমাজের মধ্যবিত্ত শ্রেণীকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ সাহায্য দিয়ে তাদেরকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উৎসাহিত করে তোলেন। ফলে ইংল্যান্ডে ধনী বণিক শ্রেণী গড়ে ওঠে এবং অষ্টাদশ শতকের মধ্যে ইংরেজরা ইউরোপের দোকানদারদের জাতি হিসাবে পরিচিত লাভ করতে থাকে। তৃতীয় শর্ত হচ্ছে শ্রমিক শ্রেণীর উপস্থিতি। চতুর্থ শর্ত হচ্ছে বুর্জোয়া ব্যবসায়ী শ্রেণী। পঞ্চম শর্ত হচ্ছে কাঁচামালের সরবরাহ, যেটা ইংল্যান্ডের জন্য খুব ইতিবাচক ছিল। অর্থাৎ ইংল্যান্ডে অষ্টাদশ শতকের মধ্যে ভারত উপমহাদেশ এবং আমেরিকায় উপনিবেশ স্থাপন করে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এর সন্ধান পায়। এইগুলো শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তা শিল্পপণ্য রূপান্তরিত হতো। আরেকটি শর্ত হচ্ছে যে পণ্য বাজারের নিশ্চয়তা, অর্থাৎ উৎপাদিত পণ্য বাজারজাতকরণের নিশ্চয়তা থাকতে হবে, যেটি ইংল্যান্ডে তার পণ্যর বাজার হিসেবে প্রতিষ্ঠা করেছিল। উল্লেখিত কারণেই ইংল্যান্ডের সর্বস্তরে কিন্তু শিল্প বিপ্লব ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা আজকের আলোচনা থেকে শিখলাম যে শিল্প বিপ্লব কি, এটি কত সালে এবং কোথায় সংগঠিত হয়েছিল, এই শব্দটির ধারণা কে সর্বপ্রথম দেন তার নাম জেনেছি, এবং বিভিন্ন অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীগণ শিল্প বিপ্লবকে কিভাবে সংজ্ঞায়িত করেছে সে বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। এবং আজকের যে নির্ধারিত আলোচ্য বিষয়টি ছিল প্রাক শিল্প বিপ্লব, ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা, আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এবং সেই সঙ্গে জেনেছি যে একটা দেশে যদি শিল্প বিপ্লব ঘটাতে চাই তাহলে যে শর্তগুলো মানা দরকার বা শর্তগুলো অপরিহার্য, সেই শর্তগুলো কিন্তু আমরা আজকের আলোচনা থেকে জেনেছি। শর্তগুলো কি ছিল? শর্তগুলো ছিল কৃষির উদ্বৃত্তি, সামাজিক স্থিতিশীলতা বা ঐক্য প্রতিষ্ঠা, শ্রমিক শ্রেণীর উপস্থিতি, বর্জ্য তথা ব্যবসায়িক শ্রেণীর উদ্ভব, কাঁচামাল সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের নিশ্চয়তা। অর্থাৎ এই শর্তগুলো যথাযথভাবে মানার মধ্য দিয়েই কিন্তু শিল্প বিপ্লব ঘটানো সম্ভব, যেটি অষ্টাদশ শতকে ইংল্যান্ড
করতে সক্ষমতা অর্জন করেছিল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে শিল্প বিপ্লবের কারণগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, অর্থাৎ কোন কোন কারণের উপর ভিত্তি করে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।